আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি দেশের প্রধান এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দলটিকে ক্ষমতাচ্যুত করে দলের প্রধান শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হয়েছে সামরিক বিমানে করে। অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করতে গিয়ে এখন লেজে গোবরে অবস্থায় পড়েছে। দেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বাধ্য হয়ে ইউনূসের সকল অনৈতিক কাজে সমর্থন দিতে হয়েছে টিকে থাকার স্বার্থে। এমনকি তারেক রহমানের দেশে ফেরার জন্য ইউনূস সরকারকে মুচলেকা দিতে হয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন যে তারেক রহমান শুধু ইউনূস নয়, আন্তর্জাতিক বিভিন্ন শক্তিশালী মহলের কাছে মুচলেকা দিয়ে তবেই দেশে ফিরেছেন। বিশেষ করে তার বিরুদ্ধে থাকা 21শে আগস্ট হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায়, 10 ট্রাক অস্ত্র মামলায় কারাদণ্ডের রায় এবং একাধিক দুর্নীতি মামলার প্রমাণাদি দিয়ে তারেক রহমানকে মূলত ব্ল্যাকমেইল করছে ইউনূস সরকার। তার প্রমাণও পাওয়া যাচ্ছে। কিন্তু যদি সত্যি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তারেক রহমানকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকেও 21শে আগস্ট কিংবা 10 ট্রাক অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনের কথা বলতে চাই আর কি। ফলে তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার। যতই তিনি নির্বাচনের আগে বলুন না কেন যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবে, শুধু সন্তানরা নয়, শেখ হাসিনাও দেশে রাজনীতি করতে পারবেন। আসলে পারবেন বলছি কেন, তিনি তো এখনো দেশের রাজনীতিটাকে জিন্দা রেখেছেন। রাজনীতির এই জটিল সমীকরণের দৃশ্যপট কিন্তু খুব বদলাচ্ছে, দ্রুত বদলাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, জামায়াত আর বিএনপির সম্পর্ক এখন আর সেই পুরনো কৌশলগত মিত্রতার জায়গায় নেই। এক মায়ের পেটের দুই ভাই তত্ত্ব আর নেই, বরং এখন এক মায়ের পেটের সতেলো ভাইয়ের মতো এখন ভয়াবহ অবস্থা দুটি দলের ভেতরে। এবং তাদের সম্পর্কটা এখন অনেকটাই দা কুমড়োর মতো। মুখে মুখে সৌজন্যবোধ থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। সেখানে সংঘাত, এমনকি প্রাণহানির ঘটনাও আমরা দেখছি। ঠিক এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই যখন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো, তখনই আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় বার্তা গেল। রয়টার্সের মতো প্রভাবশালী বার্তা সংস্থা তারেক রহমানের যে সাক্ষাৎকার প্রকাশ করলো, সেটাকে সাধারণ কোনো রাজনৈতিক আলাপ ভাবলে ভুল হতে পারে। রয়টার্স তাকে রীতিমতো প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেছে। সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন, জামায়াতের সঙ্গে কোনো ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার হচ্ছে না। তিনি বরং জামায়াতকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান। এই যে কৌশলী অবস্থান, এর পেছনে আছে গভীর রাজনৈতিক চাল। একদিকে তিনি জামায়াতকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখছেন, অন্যদিকে নিজের দলকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে নিয়ে যাচ্ছেন। তারেক রহমান খুব ভালো করেই জানেন আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমারা জামায়াতের ব্যাপারে কতটা সংবেদনশীল। তাই তিনি যখন বলেন না ভারত না চীন, সবার আগে বাংলাদেশ, তখন বোঝা যায় তিনি পুরনো ভারত জুজু বা চীনের নির্ভরতা কাটিয়ে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিতে চাইছেন। তবে এই নির্বাচনের মাঠে ভারত কার্ড খেলাটা বেশ জমে উঠেছে। 24-এর ভয়াবহ পট পরিবর্তনের পর আওয়ামী লীগের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেওয়ায় রাজনীতির মাঠে ভারত প্রসঙ্গটা খুব স্বাভাবিকভাবে ফিরে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ভারত বিরোধিতাকে এখন বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদেরই এক সময়ের মিত্র জামায়াত। জামায়াত ইসলামী এবং এলডিপির মতো দলগুলো প্রচার চালাচ্ছে যে বিএনপি নাকি ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসছে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে যে বিএনপি নেতারা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন। অথচ বিএনপি প্রতিক্রিয়া দেখুন, তারা বেশ সংযত। তারা দিল্লিও না পিন্ডিও না বলে সার্বভৌমত্বের কথা বলছে। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন বিশ্ব ব্যবস্থায় যখন এক মেরুর দাদাগিরি শেষ হয়ে বহুমেরুর রাজনীতি শুরু হয়েছে, তখন অন্ধের মতো কোনো দেশের লেজুর ভিত্তি করাটা যে আত্মঘাতী, সেটা হয়তো বিএনপি নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে। এখন প্রশ্ন হলো, এইসব সমীকরণের মাঝে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? দলটির সমর্থকরা হয়তো জয়শঙ্করের আমেরিকা সফর বা ভারতের নাড়াচাড়া দেখে আশায় বুক বাঁধছেন যে দিল্লি আছে তাদের পাশে।
কিন্তু বাস্তবতা হলো এবারের তাদের যে পতনটা হয়েছে 2024 সালে, এটা অতীতের মতো নয়। 75-এর পর আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়িয়েছিল তখন তাদের সঙ্গে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশের আবেগ ছিল। মাওলানা ভাসানীর মতো নেতা ছিলেন কথা বলার জন্য মাঝে মাঝে। কিন্তু গত 15-16 বছর দলটি নিজেদেরকে কিছুটা হলো জনবিচ্ছিন্ন করেছে, আর এখন সেই আবেগটাকে তারা কাজে লাগাতে পারছে না। আর ওদিকে আমেরিকা থেকে আসা আলী রিয়াজের মতো বিশ্লেষকরা তো বলেই দিচ্ছেন যে আওয়ামী লীগকে ফিরতে হলে আগে ক্ষমা চাইতে হবে। মানে কার কাছে ক্ষমা চাইবে, কিসের জন্য ক্ষমা চাইবে, সেটা অবশ্য বড় প্রশ্ন। নেতৃত্বের কাঠামো বদলাতে হবে নাকি, এবং বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু দলের নেতারা, আওয়ামী লীগ মনে করছে যে তাদের আসলে সময় এসেছে দেশে ফেরার জন্য। একথা আমি এর আগের একটি ভিডিওতে বলেছি। মাঠের কর্মীরা এখনো হতাশ, ভয়াবহ অবস্থার ভেতরে আছে, আর তারাও মনে করছে যে হয়তো নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে। রাজনীতির মাঠে শেষ কথা বলতে তো কিছু নেই, আমরা জানি। এটা তারেক রহমানের বাবাই বলে গেছেন। তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় এসে সুশাসন দিতে ব্যর্থ হয়, যদি মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক আকাশচুম্বী হয়, তখন সেই ক্ষোভের সুযোগ আওয়ামী লীগ তো নিতেই হবে আওয়ামী লীগকে। বাংলাদেশের মানুষের একটা চিরায়ত স্বভাব হলো যারা নিপীড়িত হয় তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়। আজ যারা শাসক, কাল যদি তারা শোষক হয়ে ওঠে তবে ইতিহাস মোড় নেয়। তারেক রহমান সম্ভবত এই সাইকোলজিটাও বোঝেন, আর বোঝেন বলেই রয়টার্সের সাক্ষাৎকারে আওয়ামী লীগের ফেরার পথটা পুরোপুরি বন্ধ করে দেননি, বরং সিদ্ধান্তের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু জনগণ তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। জনগণ তো এখন বলে আগেই ভালো ছিলাম, মানে আওয়ামী লীগের শাসনামলেই ভালো ছিল। আর তারেক রহমান যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন তার সবগুলো আওয়ামী লীগ করে ফেলেছে। ফলে তারেক রহমান নতুন কিছু বাংলাদেশের জনগণকে দিচ্ছেন না। তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যা করেছে তা জনগণের জন্য ন্যায্য ছিল এবং জনগণের সেটা ন্যায্য পাওনা ছিল, এবং সেটা তিনি করতে চাইছেন। তিনি হয়তো আরো জানেন যে রাজনীতিতে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে নেই, সে চেষ্টা তিনি করে ব্যর্থ হয়েছেন। 21শে আগস্ট ঘটিয়ে তিনি সেটা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং সেটা ব্যাকফায়ার করেছে। হয়তো তিনি শিক্ষা নিয়েছেন। তার চেয়ে রাজনৈতিক দলকে বা প্রতিপক্ষের দলকে দুর্বল করে রাখা ভালো। যদি ফিরিয়ে আনায় তারেক রহমান ভূমিকা রাখেন, তাহলে আওয়ামী লীগ তো তারেক রহমানের কাছে একটু কৃতজ্ঞ থাকবেই, তাই না? 12 তারিখের নির্বাচন তাই শুধু ক্ষমতার হাত বদল নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এবং নতুন করে পথ চলার এক কঠিন পরীক্ষাও। তারেক রহমান যদি সত্যি সত্যি নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তাকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকে 21শে আগস্ট কিংবা 10টা অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে একটা গভীর রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে সব বা কিছুই নয়, এরকম ব্যাপারটা অনেকদিন ধরে বিরাজ করছে। একটি দল ক্ষমতায় গেলে অন্য দলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায়। কিন্তু রাজনীতির চক্রাকার প্রকৃতি এবং জনমতের পরিবর্তনশীল ধরন বিবেচনায় রাখলে এই কৌশল কখনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেশে ফিরে রাজনীতি করতে না দেওয়ার। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলেও তাকে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। কারণ জামায়াতের সাথে একা জোঝার মতো ক্ষমতা, মানে ধরুন এখনো তার দল যদি আসলে ইউনূসের সরকারের অংশ না হতো, ইউনূসের বিরোধী হতো, তাহলে কিন্তু এই নির্বাচনে তিনি হয়তো জয়লাভ করতে পারতেন না, অংশগ্রহণ দেশেই ফিরতেই পারতেন না, তাই না? ফলে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে জামায়াতের মতো একটি শক্তির সাথে যুঝতে হলে তিনি একা পারবেন না। এই কথা আমি বহুগুলো ভিডিওতে বলেছি। যেখানে সব দল তাদের মতো করে রাজনীতি করার সুযোগ পায়, এরকম একটা পরিস্থিতি তাকে সৃষ্টি করতে হবে। এটি গণতন্ত্রের মূলনীতি এবং এর বাইরে গিয়ে কোনো টেকসই সমাধান সম্ভব নয়। আর আন্তর্জাতিক রাজনীতির মাত্রা বিবেচনায় রাখলে বিষয়টি আরো স্পষ্ট। যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো বাংলাদেশে স্থিতিশীলতা চায়। একদলীয় আধিপত্য বা রাজনৈতিক সহিংসতা তাদের কারোরই স্বার্থে নয়। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থিতিশীলতা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সাথে যুক্ত। বাস্তব কথা হলো আওয়ামী লীগের মতো শেকড়ের গভীরে প্রথিত একটি দলকে রাজনীতি থেকে স্থায়ীভাবে বিদায় করা সম্ভব নয়। তাদের রয়েছে কয়েক প্রজন্মের সমর্থক, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সাংগঠনিক শক্তি, এবং দেশের যেদিকে তাকাবেন সেদিকে আওয়ামী লীগের হাতের ছোঁয়া আছে।
এমনকি বর্তমান পরিস্থিতিতেও তাদের নীরব সমর্থকদের সংখ্যা অগণিত এবং তাদের ভোটের পাওয়ার জন্য মানে বিএনপি এবং জামাত উভয় পক্ষই এমন ভাবে হাত পেতে ভিক্ষা চাইছে, দেখলে লজ্জাই লাগে আসলে। তারেক রহমান যদি প্রকৃত একজন দূরদর্শী রাজনীতিবিদ হন তাহলে তিনি বুঝবেন যে আওয়ামী লীগের সাথে সহাবস্থানই তার নিজের এবং দেশের জন্য সবচেয়ে নিরাপদ পথ। প্রতিশোধ আর প্রতিহিংসা রাজনীতি শুধু দেশের অগ্রগতিকে ব্যাহত করে, নতুন সংকটের জন্ম দেয় এবং যে কারণে তিনি প্রায় 17 বছর দেশের বাইরে ছিলেন এই প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে। সুতরাং তিনি হয়তো শিক্ষা কিছুটা নিয়েছেন যে দেশে এত বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ, বেকারত্ব আর দারিদ্র্য রয়েছে, সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা একটি বিলাসিতা যা বাংলাদেশ আসলে অ্যাফোর্ড করতে পারে না, তারেক রহমানও পারবেন না। সুতরাং আওয়ামী লীগকে ফেরানো ছাড়া, তারেক রহমান হোক আর জামাত হোক, যেই ক্ষমতায় আসুক, তারেক রহমানকে ফেরানো ছাড়া কোনো গতি নেই আর কারো। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চলছে ভোট গণনা। সবশেষ রাত 1:45 পর্যন্ত কমপক্ষে 161 আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে বিএনপি জোট 122টি আসনে বিজয় নিশ্চিত করেছে। অন্যদিকে জামাত জোট 38টি আসনে জিতেছে। তবে রাত যত গভীর হচ্ছে, ফলাফল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে। 11:50 দিকে করা সংবাদ সম্মেলনে জামাতের আমির অভিযোগ করেছেন, কিছু কিছু আসনের ভোট গণনা ও ফলাফল নিয়ে ইঁদুর বেড়াল খেলা চলছে। সরাসরি কারচুপির অভিযোগ না করলেও দাবি করেছেন অনেক কিছু হয়েছে। বিগ শট প্রার্থীর মধ্যে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার হেরে গেছেন। তারেক রহমান বগুড়া ও ঢাকার 2টি আসনে, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির বিগ শটদের বেশিরভাগই জয় পেয়েছেন কিংবা জয়ের পথে আছেন। জয় পরাজয়ের যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে তাতে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 151টি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে। দিনভর অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ভোট হলেও সারা দেশ জুড়ে নানা অনিয়মও হয়েছে। বিশেষ করে অনেক ভোটার অভিযোগ করেছেন তাদের ভোট আগেই দেয়া হয়ে গেছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং মারামারির ঘটনা ঘটেছে। ভোট গ্রহণের দিন দেশের বিভিন্ন স্থানে বিএনপির এক নেতা, এক প্রিজাইডিং কর্মকর্তা, এক পোলিং কর্মকর্তা সহ অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ভোট কেন্দ্রে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ কেন্দ্রের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। কোথাও মৃত্যুকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগও উঠেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এই নির্বাচনকে তিনি পারফেক্ট বলবেন না, তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে। তবে ভোটের হার আশাব্যঞ্জক না হওয়ায় অনেক বিশ্লেষক মনে করেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে দাবি দেশীয় আন্তর্জাতিক নানা পক্ষ থেকে করা হয়েছিল সেটির যৌক্তিকতা ফুটে উঠছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনে ভোট পড়ার যে হার, তা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও এখনো ভোট পড়ার হার নিয়ে চূড়ান্ত তথ্য জানানো হয়নি। বিশ্লেষকদের মতে যে হার দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে এবং মাঠে যে পরিস্থিতি দেখা গেছে তা হিসেব করলে ভোটের হার আশাব্যঞ্জক নয়। বিশেষ করে দেশের অর্ধেক বা তার বেশি ভোটার যদি ভোট না দেয় তাহলে বোঝা যায় আওয়ামী লীগ যে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল সেটি দলটির সমর্থকরা শুনেছে। আবার দেশের অর্ধেক ভোটার ভোট না দিলে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাত 12টা পর্যন্ত সময় টিভির লাইভ খবরে বলা হয়েছে বিএনপি জোট 122টি আসনে, আর যমুনা টিভির খবরে বলা হয়েছে 120টি আসনে জয়ী হয়েছে। বিগ শট প্রার্থীদের মধ্যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 আসনে পরাজিত হয়েছেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আজগর বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ 2 আসনে হেরে গেছেন জামাতের প্রার্থী শিশির মনির। এই আসনে জিতেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরী। এনসিপি নেতা সার্জিস আলম হারার সম্ভাবনা থাকলেও দলটির নেতা হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন ও নাহিদ ইসলামের জেতার খবর নিশ্চিত হওয়া গেছে। ঢাকা ও চট্টগ্রামে বেশিরভাগ আসনে জিততে যাচ্ছে বিএনপি জোটের প্রার্থীরা। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সবশেষ পাওয়া খবর অনুযায়ী জিতলেও নিজ কেন্দ্রেই হেরে গিয়েছেন। বরিশালের 6টি আসনে এগিয়ে আছে বিএনপি জোটের প্রার্থীরা। সিলেট ও সুনামগঞ্জে একই অবস্থা। বেশ বিতর্কের জন্ম দেওয়ার পর বিএনপির মির্জা আব্বাস ঢাকা
8 আসনে জয়ী হয়েছেন বলে ডয়েচে ভেলে বাংলার লাইভ খবরে জানানো হয়েছে। নির্বাচনী ফলাফলের যে ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের যে প্রয়োজনীয় আসন তা নিশ্চিত করার দিকেই যাচ্ছে। নির্বাচনের পরপরই জামাত ইসলামের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছিল। দলটির পক্ষ থেকে বলা হয়েছিল তারা ফলাফল মেনে নেবে, কিন্তু রাত যত গভীর হচ্ছে ততই দেশের নানা আসনে বিএনপি প্রার্থীদের জেতার খবর আসছে। এমন পরিস্থিতিতে রাত 11:15টার দিকে সংবাদ সম্মেলনে আসেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে বিকেল ও সন্ধ্যায় তার মুখে যে জয়ের আশাবাদ শোনা গিয়েছিল তা রাতে আর শোনা যায়নি। উল্টো তিনি পরোক্ষভাবে কারচুপির অভিযোগ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অনেক কিছু তো হয়েছে, এখন তা বলতে যাচ্ছেন না। 11 দলীয় জোটের নেতাদের বৈঠক শেষে জানানো হবে। তিনি বিভিন্ন আসনে হুট করে গণনা বন্ধ হয়ে গেছে অভিযোগ করে তা নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ করা হয়েছিল। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জামাতে ইসলামের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখল সহ নানা ধরনের অভিযোগ তুলেছেন। তবে সারাদিন ভোটের মাঠে অনেক অনিয়ম হলেও জামাতের পক্ষ থেকে তেমন অভিযোগ শোনা যায়নি। সারাদিন জুড়ে বাংলাদেশের গণমাধ্যমে নির্বাচন নিয়ে নানা বিশ্লেষণ হয়েছে। এসব বিশ্লেষণ দেখলে মনে হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সেই ঐতিহাসিক নির্বাচন হয়েছে। বলা হয় শান্তিপূর্ণভাবেই শেষ হলো বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট গ্রহণ শেষে প্রধান উপদেষ্টা লাফাতে লাফাতে বলেছেন, আজ বাংলাদেশের জন্মদিন। প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টা ভোটের দিন রিসিট বাটন চেপে দিয়ে 26শে মার্চের পরিবর্তে আবার 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্মদিন ঘোষণা করলেন কি? নির্বাচনকে ঘিরে বড় ধরনের যে হামলা বা সহিংসতার আশঙ্কা করা হয়েছিল সেটি অবশ্য ঘটেনি, যেটি আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরাট সার্থকতা হিসেবে হাজির করেছে। মজার বিষয় হলো, নির্বাচন চলাকালে বড় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে, তবে ভোট বর্জনের ঘোষণা দেয়নি। এমনকি রাতের ঘটনাগুলোকে তারেক রহমান বলেছেন এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। দর্শক, দেশের প্রধান গণমাধ্যম বলছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। যদিও আগের দিন রাতে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি রাতের খবর হলো চলেছে টাকার ছড়াছড়ি। সামাজিক মাধ্যমের অনেক টাকা বিলি করার ভিডিও ভাইরাল হয়েছে। ভোটের দিন আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখেছিলেন তারা দেখেছিলেন বেশ কিছু আসনে ভোটার তার ভোট দিয়ে আঙ্গুলের অমোচনীয় কালি দেখিয়ে বলেছে 17 বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুশি, আপনিও ভোট দিন। এখানেই প্রশ্ন হলো, ওই ভোটার তার যে দলের সমর্থক সে দলের প্রতীক ব্যালটে আছে বলেই এতটা আনন্দিত, কিন্তু যাদেরকে ভোট দিতে বলেছেন তাদের পছন্দের প্রতীক কি ব্যালটে ছিল? অনেকে প্রশ্ন রেখেছেন নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেও অন্তর্ভুক্তিমূলক ছিল কিনা। বিশেষ করে বাংলাদেশে আসা বিদেশি অনেক সাংবাদিক নির্বাচন কমিশনকে এই প্রশ্ন করতে দেখা গেছে। এই প্রশ্ন আরো বেশি করে উঠছে ভোট পড়ার হার দেখে। দর্শক, সকাল 7:30 থেকে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন থেকে 11টা পর্যন্ত 3.5 ঘন্টায় ভোট পড়েছে 14.96%। আর নির্বাচন কমিশনের অফিসিয়াল ঘোষণা মতে মাত্র 1 ঘন্টা পরে 12টা পর্যন্ত ভোট পড়েছে 32.88%। প্রথম 3.5 ঘন্টার ভোট প্রদানের হার 4.27% হলেও পরের ঘন্টায় ভোট পড়ে 17.92%, যা অস্বাভাবিক। অথচ বাংলাদেশে ভোট গ্রহণের ইতিহাসে 11টা পর্যন্তই ভোট গ্রহণের হার থাকে সর্বোচ্চ। 12টার পর থেকে ভোট কেন্দ্র সমূহে ভোটার থাকেন নামে মাত্র। সামাজিক মাধ্যমে নিয়ে চলছে ট্রল। বলা হচ্ছে পৃথিবীর আর কোথাও কি এমন নিখুঁত ভোট দেখা যায় যেখানে ভোটার নেই কিন্তু ভোট আছে, মানুষ নেই কিন্তু ব্যালট আছে। এই জাদুকরী নির্বাচনই তো ডক্টর ইউনূসের আমলে সম্ভব। নির্বাচন কমিশন থেকে দুটায় বলা হয়েছে 48% মতো ভোট পড়েছে, তবে সেটিও পূর্ণাঙ্গ মানে সবগুলো ভোট কেন্দ্রের হিসাব নয়। দেশের এমন অনেক আসন আছে যেখানে 10 থেকে 20% ভোট পড়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ সহ অনেকগুলো দলকে বাদ দিয়ে নির্বাচন করার কারণে এমনটা হতে পারে। বিশেষ করে এতে আওয়ামী লীগ যে ভোট বর্জনের ডাক দিয়েছে তা সফল হয়েছে বলেও কেউ কেউ মনে করেন।
যদি তাই হয় তাহলে বিশ্বব্যাপী এই ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আবার এত কম ভোটের পার্সেন্টেজ নিয়ে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন থেকে যাবে। ঠিক কত শতাংশ ভোট পড়েছে নির্বাচন কমিশন থেকে সেই হিসেব পাওয়ার পর এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।